উদ্ভিদ তার মূল দিয়ে মূলত মূলরুম দিয়ে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। খনিজ লবণ হিসেবে আমরা জানি উদ্ভিদের বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস। আমরা গত ক্লাসে পড়েছিলাম এই মাইক্রোনিউট্রিয়েন্টস ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস সম্পর্কে। আজকে আমরা জানব খনিজ লবণ শোষণের আরেকটি বিশেষ প্রক্রিয়া সম্পর্কে। আমরা পড়েছিলাম লোন্ডেগারের মতবাদ, খনিজ লবণ শোষণের সক্রিয় একটি পরিশোষণের মতবাদ সম্পর্কে, যাকে বলা হয় সাইটোক্রোম পাম মতবাদ। ওই মতবাদটি ছিল খনিজ লবণ শোষণের সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। আজকে আমরা পড়ব, খুব ভালো করে মনে রাখবা, আজকে আমরা পড়ব খনিজ লবণ শোষণের সর্বাধুনিক মতবাদ। আর সেই মতবাদটির নাম হলো প্রোটন পাম মতবাদ। আর এই মতবাদটির প্রবক্তা হলো পিটার মিশেল। 1968 সালে এই মতবাদটি উনি প্রণয়ন করেন। মূলত কেমি অসমোটিক মডেলের উপর ভিত্তি করে এই মতবাদটি প্রতিষ্ঠিত। কেমি মানে রাসায়নিক, আর অসমোটিক মানে এখানে অবিশ্রবণিক চাপের উপর ভিত্তি করে কোষের বাইরের থেকে ভিতরের দিকে এক ধরনের বিশেষ চাপের কারণে খনিজ লবণ ভিতরে একটি অন্তর্মুখী যাত্রার সৃষ্টি হয়। কেমি অসমোটিক মডেলের উপর ভিত্তি করে এই মতবাদটি প্রতিষ্ঠিত। আর একটু আমরা জানি ইহা একটি সক্রিয় পরিশোষণ মতবাদ এবং বিভিন্ন, তোমরা জানো সক্রিয় পরিশোষণ মতবাদ অনুযায়ী কি হতে হয়, যে এখানে আয়ন বাহক প্রয়োজন, এখানে এনজাইম প্রয়োজন। এখানে আয়ন বাহক হিসেবে কাজ করে বিভিন্ন ইন্টিগ্রাল প্রোটিন। প্লাজমা মেমব্রেনে নিশ্চয়ই মনে আছে ইন্টিগ্রাল প্রোটিন বা আন্তঃঝিল্লি প্রোটিন, যা ওই দ্বিস্তরী মেমব্রেনের ফসফোলিপিড বাইলেয়ারের উভয় প্রান্তকে ব্যক্ত করেছিল। ফ্লুইড মোজাইক মডেলে আমরা পড়েছিলাম। এছাড়াও এখানে এনজাইম হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু সক্রিয় পরিশোষণ এখানে এনজাইম প্রয়োজন। এখানে এনজাইম হিসেবে ব্যবহৃত হয় এটিপিএস, অর্থাৎ এখানে শক্তি বা এটিপির ভাঙন ঘটে। আর এই এটিপি ভাঙনের জন্য এই এটিপিএস এনজাইমের বিশেষ প্রয়োজন। তাহলে আমরা দেখতেছি খনিজ লবণ শোষণের সর্বাধুনিক মতবাদ, যে মতবাদটির নাম হলো প্রোটন পাম মতবাদ। প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট এর অপর নাম প্রোটন পাম মতবাদ, যে মতবাদের প্রবক্তা পিটার মিশেল 1968। তাহলে চলো আমরা শুরু করি খনিজ লবণ পরিশোষণের আরেকটি বিশেষ মতবাদ। পরীক্ষাতে অনেকবার এসেছে খনিজ লবণ শোষণের সর্বাধুনিক মতবাদটি বিবরণ দাও, সর্বাধুনিক মতবাদটি আলোচনা করো। তাহলে চলো দেখি সর্বাধুনিক মতবাদে কি ঘটনা ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা হলো একটি কোষের কোষ ঝিল্লি, কোষের বাইরের দিকের আবরণ। নিশ্চয়ই মনে আছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে সেই ফ্লুইড মোজাইক মডেলের সজীব ঝিল্লিটি, প্লাজমা মেমব্রেনটি এখানে আঁকা হয়েছে। আর এখানে মাঝখানে যে বাহক প্রোটিনগুলো আমরা দেখতেছি তাই হলো সেই ইন্টিগ্রাল প্রোটিন। নিশ্চয়ই মনে আসছে ইন্টিগ্রাল প্রোটিন লিপিডের উভয় প্রান্তকে ব্যক্ত করেছিল। তাহলে দেখো তারা উভয় প্রান্তকে লগ্ন করে এই ইন্টিগ্রাল প্রোটিনগুলো অবস্থান করছে। আর এই ইন্টিগ্রাল প্রোটিনগুলো হলো এখানে আয়ন বাহক প্রোটিন। তাহলে এই চিত্রটি মনে রাখবে। তাহলে এখানে ফসফোলিপিডের বাইলেয়ার, আমরা দুইটা লেয়ার দেখতেছি, মাঝখানে আছে ইন্টিগ্রাল প্রোটিন। আর এই পাশে হলো কোষের ভিতরের সাইটোপ্লাজমিক অংশ, কোষস্থ দ্রবণ, কোষের ভিতরে সাইটোপ্লাজমিক দ্রবণ। আর ইহা হচ্ছে বাইরের দিকে পরিবেশের সাথের উপাদান। আর এখানে রয়েছে মাটির কণা, জলীয় দ্রবণ। এই পরিবেশ থেকে খনিজ লবণ, আয়ন, এই যে আমরা দেখতেছি ক্যাটায়ন, অ্যানায়ন, এই পরিবেশের থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। লুন্ডেগারের মতবাদ অনুযায়ী তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এঁকেছিলাম একটি মূলের একটি কোষ।
মূলের একটি প্রাচীরের কোষ। এখানেও কিন্তু সেই মূলের প্রাচীরের কোষটি আমরা দেখতেছি। এই যে কোষের বাইরের দিকের যে আবরণ, কোষঝিল্লি, কোষের বাইরের দিকে, ইহা তো কোষের অভ্যন্তর সাইড। এই যে বাইরের সাইড যেখানে মাটির কণাগুলো বিদ্যমান, এই মাটির কণার ফাঁকে ফাঁকে জলীয় দ্রবণ, মাটির কণা, এই মাটির কণার ফাঁকের যে জলীয় দ্রবণ, এই দ্রবণ থেকে ক্যাটায়ন অ্যানায়ন কোষের অভ্যন্তরে, কোষের অভ্যন্তরস্থ কোষস্থ দ্রবণে এই আয়নগুলো ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা দেখব পরিবেশ থেকে কিভাবে এই আয়নগুলো কোষের অভ্যন্তরে চলে যায়। তাহলে প্রথম পয়েন্টটি লক্ষ্য করো, প্রোটন বাইরে নিক্ষিপ্ত হয়, এই জন্য এই মতবাদকে বলা হয় প্রোটন পাম্প মতবাদ। চিত্রে আমরা দেখতেছি প্রোটন বাইরে নির্গত হচ্ছে, এই জন্য এই মতবাদকে বলা হয় প্রোটন পাম্প মতবাদ। তাহলে তত্ত্বের আমরা প্রথম পয়েন্টটা জানলাম, এই মতবাদ অনুযায়ী প্রোটন বাইরে নিক্ষিপ্ত হয়, এই জন্যই তাকে বলা হয় প্রোটন পাম্প মতবাদ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই মতবাদ অনুযায়ী কোষঝিল্লির উভয় পাশে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, আর এর জন্যই আয়নগুলো কোষের অভ্যন্তরে প্রবেশ করে। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, এই তথ্যটি ভালো করে বুঝো। কোষঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয় বলে কোষের বাইরের থেকে ভিতরের দিকে আয়নগুলো স্থানান্তরিত হয়, আয়নগুলো কোষের ভেতরে স্থানান্তরিত হয়, তড়িৎ রাসায়নিক নতিমাত্রা তৈরি হয়। তাহলে যে কোনোভাবেই হোক তার ভিতর থেকে বাইরের দিকে একটা তড়িৎ রাসায়নিক গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়। দেখো যে প্রোটন, হাইড্রোজেন আয়ন, প্রোটন বাইরে চলে যাচ্ছে, এই জন্যই একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রার সৃষ্টি হয়, যার জন্য এই ক্যাটায়ন এই নতিমাত্রার কারণে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে এটাই হলো এই মতবাদের মূল তত্ত্ব, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা। কোষঝিল্লির উভয় দিকে এই গ্রেডিয়েন্টের কারণেই আয়ন ভিতরে প্রবেশ করে। বাইরে থেকে ভিতরের দিকে আয়নিক ঘনত্বের একটা নতিমাত্রা বা কম মাত্রার সৃষ্টি হয়, এই জন্যই এই পার্থক্যের দরুন আয়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। আর একেই বলা হয় কেমিওসমোটিক মডেলের মূল তত্ত্ব। পিটার মিশেল এই তত্ত্বের উপর ভিত্তি করেই এই মতবাদটি প্রতিষ্ঠা করেছেন, তড়িৎ রাসায়নিক গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা। এবং আরেকটি তত্ত্ব হলো কিছু আয়ন বাহক প্রোটিন এই আয়ন পরিবহনে ভূমিকা রাখে। এই যে মাঝখানে যে ইন্টিগ্রাল প্রোটিন, তারাই হলো সেই আয়ন বাহক প্রোটিন। এই আয়ন বাহক প্রোটিনগুলো নির্দিষ্ট আয়ন পরিবহনে ভূমিকা রাখে। লক্ষ্য করো, এই আয়ন বাহক প্রোটিনটা কাকে পরিবহন করতেছে? পটাশিয়াম আয়নকে। ইহা পটাশিয়াম না হয়ে অন্য কোনো আয়ন হতে পারত, ক্যালসিয়াম হতে পারত, ম্যাগনেসিয়াম হতে পারত, তাহলে কিন্তু এই আয়ন বাহক আর ব্যবহৃত হতো না, অন্য একটি আয়ন বাহক ব্যবহৃত হতো। তাই বলা হচ্ছে নির্দিষ্ট আয়ন বাহক প্রোটিন দ্বারা বাইরে থেকে ভেতরের দিকে নির্দিষ্ট একটি আয়ন পরিবাহিত হয়। নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়ন পরিবাহক হিসাবে কাজ করে। খুব সহজ একটা তথ্য, নির্দিষ্ট আয়নবাহক প্রোটিন শুধুমাত্র ওই নির্দিষ্ট আয়নকেই পরিবহন করতে পারবে। নির্দিষ্ট ইন্টিগ্রাল প্রোটিন সে আয়ন পরিবহনে ভূমিকা নেয়। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট তথ্য হলো এইটাই, এটিপিএস এনজাইমের প্রভাবে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, আর এই শক্তির জন্যই আয়ন স্থানান্তরিত হয়। বলেছিলাম সক্রিয় পরিশোষণে একটি নির্দিষ্ট এনজাইম প্রয়োজন, তাহলে এখানে এনজাইম হিসেবে কাজ করতেছে এই এটিপিএস এনজাইম। আর এটিপিএস এনজাইম কি করে? এটিপিকে ভেঙে শক্তি নির্গত করে। সক্রিয় পরিশোষণ, এটিপি তো অবশ্যই প্রয়োজন, তাহলে সেই এটিপি ভাঙার জন্য এই এনজাইমটি ব্যবহৃত হয়। তাহলে কি বললাম? শেষের তথ্য কি? কোষঝিল্লির বাইরের দিকে এটিপিএস এনজাইমের ক্রিয়াতে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। তাহলে এই ছিল এই প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টের মূল তত্ত্ব বা মূলনীতি। এই মূলনীতির উপর ভিত্তি করেই এই মতবাদটি প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে চলো মূলনীতিগুলো আবার একটু দেখি। প্রথম,
প্রোটন বাইরে নিক্ষিপ্ত হয়, এই মতবাদ অনুযায়ী প্রোটন বাইরে নিক্ষিপ্ত হয়, প্রোটন হাইড্রোজেন আয়ন বাইরে নিক্ষিপ্ত হচ্ছে। এই মতবাদ অনুযায়ী কুশঝিল্লির উভয় প্রান্তে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয় বলে আয়ন কোষের অভ্যন্তরে স্থানান্তরিত হতে পারে। নির্দিষ্ট আয়ন বাহক প্রোটিন আয়ন পরিবহন করে। আয়ন কিছু নির্দিষ্ট আয়ন বাহক প্রোটিন দ্বারা বাহিত হয়ে কোষের বাইরে থেকে অভ্যন্তরে প্রবেশ করে। নির্দিষ্ট আয়ন বাহক প্রোটিন নির্দিষ্ট আয়নই পরিবহন করবে। সর্বশেষে কোষঝিল্লির বাইরের দিকে এটিপিএস এনজাইমের ক্রিয়াতে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। তাহলে এই ছিল এই মতবাদের মূল তত্ত্ব বা মূলনীতি। চলো এবার আমরা এই মতবাদের ব্যাখ্যাটি দেখি, ব্যাখ্যায় কি লিখতে হয়। শিক্ষার্থীরা, এবার সর্বশেষ ধাপ আমরা কি করব, এখানে তার প্রক্রিয়াটা, তার ব্যাখ্যা বা তার বর্ণনা। তাহলে প্রথম কি করলাম, প্রথমে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে তারপর মূলনীতি বললাম। এবার আমরা সর্বশেষে বলবো এই প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টের প্রক্রিয়া, ব্যাখ্যা বা এই ঘটনার বিবরণ। প্রথমে দেখো কি হচ্ছে, এটিপিএস এনজাইমের প্রভাবে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, আর এর প্রভাবে প্রোটন কোষের অভ্যন্তর থেকে বাইরের দিকে বের হয়ে আসে। আবার লক্ষ্য করো, এটিপিএস এনজাইমের ক্রিয়াতে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, যে শক্তির প্রভাবে হাইড্রোজেন আয়ন বা প্রোটন কোষের অভ্যন্তর থেকে বাইরে নির্গত হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রোটন আয়ন এইভাবে বাইরে নির্গত হওয়ার জন্যই একে বলা হচ্ছে প্রোটন পাম্প মতবাদ। প্রোটন বাইরে নিক্ষিপ্ত হয় বলে এই জন্যই একে বলা হয় প্রোটন পাম্প। এবারে তথ্যটি খুবই ইম্পর্টেন্ট, লক্ষ্য করো, এই প্রোটন পাম্পের জন্যই কোষের বাইরে থেকে ভিতরের দিকে একটি তড়িৎ রাসায়নিক গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা সৃষ্টি হয়। হাইড্রোজেন আয়ন বা প্রোটন কোষের থেকে বাইরে বের হয়ে গেল, এর কারণেই একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে। এই হাইড্রোজেন আয়ন এটাকে আমরা পিএইচ হিসেবে ধরি, তাহলে একটা অম্লীয় ঘনত্বের নতিমাত্রা তৈরি হলো। বাইরের দিকে এই পিএইচ এর মাত্রা বেড়ে গেল, পিএইচ বেশি, ভিতরে পিএইচ কম, অর্থাৎ বাইরের দিকে এই প্রোটন বেড়ে গেল, ভিতরে কমে গেল। বাইরের দিকে অ্যাসিডিটি এই কারণেই বেড়ে গেল। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই পয়েন্টটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি বলা হচ্ছে, প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের থেকে ভিতরের দিকে পিএইচ এর একটি গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা সৃষ্টি হয়। আমি যেভাবে লিখেছি তোমার খাতার মধ্যে হুবহু একইভাবে উপস্থাপন করতে হবে। কি বলছি, বাইরের থেকে ভিতরের দিকে পিএইচ এর একটা নতিমাত্রা তৈরি হয়, আর একেই বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। আর এই ফোর্সের কারণেই পটাশিয়াম আয়ন, এখানে আমরা দেখতেছি পটাশিয়াম আয়ন বা ক্যাটায়ন কোষের বাইরের থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। ক্যাটায়ন এখানে যে কোনো ক্যাটায়ন হতে পারে। আমি পটাশিয়াম লিখেছি, এখানে পটাশিয়ামের পরিবর্তে ম্যাগনেসিয়াম হতে পারে, এখানে অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো ক্যাটায়ন। তবে এখানে পটাশিয়াম কেন লেখা হচ্ছে, কারণ প্রোটন এখানে একযোজী বিদায়, ঠিক একযোজী একটি ক্যাটায়ন কোষের অভ্যন্তরে খুব সহজে প্রবেশ করতে পারে। কিন্তু যদি আমি ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম লিখতাম তাহলে আরো বেশি প্রোটন এখানে নির্গত হওয়া লাগতো। তাহলে এই জন্য একযোজী হিসাবে, সহজ হিসাবে এখানে তোমার বইয়ে পটাশিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আমি বলতেছি যে কোনো ক্যাটায়ন এখানে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। কিন্তু কথা হচ্ছে ওইটাই, একটি নির্দিষ্ট আয়ন বাহক একটি নির্দিষ্ট আয়নই পরিবহন করতে পারে। এখানে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অন্য আয়ন বাহক প্রোটিন এখানে ব্যবহৃত হবে। নির্দিষ্ট আয়ন বাহক প্রোটিন নির্দিষ্ট আয়ন পরিবহন করে। তাহলে কি বলতেছিলাম, প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়, আর এই ফোর্সের কারণে দেখা যায় ক্যাটায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ কি বলা হচ্ছে, আয়ন বাহক প্রোটিন সক্রিয় হয়ে ক্যাটায়ন কোষের অভ্যন্তরে নিয়ে যায়। নির্দিষ্ট আয়ন বাহক প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়, ফলে নির্দিষ্ট ক্যাটায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। সর্বশেষ তথ্যটা তুমি এইভাবে বলবা, এই যে হাইড্রোজেন আয়ন বা প্রোটন বাইরে নির্গত হয়েছিল,
তা আবার কোষের অভ্যন্তরে প্রবেশ করতে চায়। তাহলে প্রোটন যখন আবার কোষের অভ্যন্তরে প্রবেশ করবে, এখানে কিন্তু দেখো বাইরে আর ভিতরে আণবিক ঘনত্বের যে নতিমাত্রা হয়েছিল তা কিন্তু পূরণ হয়ে গেছে। একটা প্লাস বের হয়েছে, একটা প্লাস কিন্তু কোষের অভ্যন্তরে প্রবেশ করেছে। অর্থাৎ এখানে আণবিক ঘনমাত্রার আর কোনো হেরফের অবস্থায় নাই, দুটা ব্যালেন্সে আছে। কিন্তু যখন আবার প্রোটন কোষের অভ্যন্তরে প্রবেশ করতে চাবে, তো এমনি তো সে প্রবেশ করতে পারবে না, তার একটা ঋণাত্মক কিছু, সে যেহেতু প্লাস ধনাত্মক, তার এখানে একটি ঋণাত্মক অর্থাৎ একটা অ্যানায়ন, একটি ঋণাত্মক আয়ন ভিতরে নিয়ে আয়নিক ব্যালেন্স আকারে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। তাহলে প্রোটন কাকে নিয়ে? অ্যানায়নকে, একটা ঋণাত্মক অধাতব আয়ন, যে কোনো আয়ন হতে পারে, একটা অ্যানায়নকে নিয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করলো। এই জন্যই, এই শেষের তথ্যটুকুর জন্যই আমরা একে বলছি প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। প্রোটন যখন আবার কোষের অভ্যন্তরে প্রবেশ করতে চায়, তখন সাথে একটা অ্যানায়নকে নিয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। এই জন্য একে বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। প্রোটন যখন আবার কোষের অভ্যন্তরে প্রবেশ করতে চায়, সে অ্যানায়নকে সাথে নিয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এই জন্য একে বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পয়েন্টটি বুঝতে পেরেছো, এখানে কি ঘটনা ঘটেছে। এটিপিএস সক্রিয় হয়েছে, ফলে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। এতে করে প্রোটন কোষের অভ্যন্তর থেকে বাইরের দিকে নির্গত হয়। এতে করে কি হয়? একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা সৃষ্টি হয়, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়, যাকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। এই ফোর্সের কারণেই, এই শক্তির কারণেই বাইরের থেকে ক্যাটায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। যে কোনো ক্যাটায়ন হতে পারে, কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এবং আবার যখন প্রোটন কোষের অভ্যন্তরে প্রবেশ করতে চায়, তখন সে একটি অ্যানায়নকে সাথে নিয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এইটুকুই হলো ঘটনা। তাহলে কিন্তু আগের মতবাদ লুন্ডেগারের মতবাদের চেয়েও এই মতবাদ অনেক সহজ, অনেক কম কথা লিখতে হয়, কিন্তু এই মতবাদকে ধরা হয় সর্বাধুনিক মতবাদ। এবং আরেকটি তথ্য কি বলেছিলাম? কেমিও অসমোটিক মডেল, ওই আয়নিক চাপের ভারসাম্যজনিত কারণে এই মডেলটি তৈরি হয়েছে। কেমিও অসমোটিক মডেলের উপর ভিত্তি করে এই মতবাদটি প্রতিষ্ঠিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইভাবে যে খনিজ লবণ শোষণের সর্বাধুনিক মতবাদটি ব্যাখ্যা করো। কেমিও অসমোটিক মডেলের উপর ভিত্তি করে যে মতবাদটি, সেই মতবাদটি ব্যাখ্যা করো। অথবা স্যার সক্রিয় পরিবহনের দুটি মতবাদ নিয়ে আলোচনা করছিলেন, একটিকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স মতবাদ, সেই মতবাদটি আলোচনা করো। এইভাবে যে কোনোভাবে উদ্দীপক আসতে পারে। উদ্দীপক আসতে তুমি অবশ্যই উদ্দীপকের তথ্যগুলো দিয়ে তোমার চিনতে হবে কোন মতবাদটি চাওয়া হয়েছে, লুন্ডেগারের মতবাদ না প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ। এই দুটি মতবাদই পরীক্ষাতে আসে। নিষ্ক্রিয় পরিশোষণের কোনো মতবাদ এত ডিটেলসে আমাদের বই আলোচনা নাই। তাহলে ওই মতবাদগুলো কিন্তু কখনো আসবে না পরীক্ষাতে বিশদ বর্ণনা আকারে, বিবরণ আকারে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসেবে এই দুটি মতবাদই পরীক্ষাতে আসে। তাহলে পরীক্ষায় আসুক, যেভাবে আসুক, আমি যে কথাগুলো বলেছি, প্রথম কিছু প্রয়োজনীয় ইনফরমেশন, তারপরে তত্ত্ব বা মূলনীতি, এবং শেষে প্রক্রিয়ার বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা, এইভাবে তুমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। আশা করি পুরো অংশটি বুঝতে পেরেছ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।